আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 সালের বাংলা প্রথম পত্র একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশা করতে পারি এখানে যেই বিষয়ের উপর সৃজনশীলগুলো থাকবে, এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে যেতে পারে, ইনশাল্লাহ সে পরীক্ষাতে যে লিখিত 70 নাম্বার রয়েছে, ইনশাল্লাহ 70 নাম্বার সে পরীক্ষাতে আনসার করতে হবে। তো 70 নাম্বার যদি পরীক্ষাতে আনসার করতে চাও, সেক্ষেত্রে আজকে আমি যেভাবে বলবো সেভাবে তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে তোমাদের একটি কথা মাথায় রাখতে হবে যে তোমাদের পরীক্ষাতে টোটাল 9টি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে? দেখো, তোমাদের প্রশ্নের টোটাল 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে টোটাল দেখো লেখা আছে ডান পাশের সংখ্যা, প্রশ্নের পূর্ণমান, জ্ঞাপক, প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। গদ্যাংশ ও কবিতা অংশ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি এবং 9 নং প্রশ্ন সহ সর্বমোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তর সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো মূল কথা হচ্ছে, আমরা যেহেতু তোমাদের সাথে একটি প্রশ্ন সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি, সেক্ষেত্রে একদম সবটা প্রশ্ন বলতেছি, সবটা প্রশ্ন তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, যাতে তোমরা পরীক্ষায় কমন পাও। আর আমি যেই বিষয়টা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলে দেবো, সমস্যা নেই। তো যেমন যে 1 নম্বরে এসেছে, এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে, এমন ধানের উপর ঢেউ গেলে যায় বাতাস কাহারে দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। অর্থাৎ এটা হচ্ছে একটা উদ্দীপক। তো তারপরে দেখি উদ্দীপকের পরে যে প্রশ্নগুলো থাকে ক, খ, গ, ঘ, এটি তোমরা সবাই জানো যে প্রশ্নের জন্য থাকে হচ্ছে 1 নাম্বার, খ নাম্বার প্রশ্নের জন্য থাকে 2 নাম্বার, গ নাম্বার প্রশ্নের জন্য থাকে 3 নাম্বার, ঘ নাম্বার প্রশ্নের জন্য থাকে হচ্ছে 4 নাম্বার। এটা সবাই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। যেমন লেখা আছে, অধ্যাপক জিরার কোন দেশের অধিবাসী ছিলেন। অর্থাৎ অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন, ঠিক আছে? এটা তারপরে দেখো, প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নর্দানব বলা হয় কেন? তো খুবই সহজ একটি প্রশ্ন। আমরা জানি যে প্রবাস বন্ধু লিখেছে হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। তো এই গল্পটি যারা ভালো করে পড়েছে, আমি আশা করতে পারি যে ক আর খ অলরেডি তারা উত্তর মনে মনে দিয়ে ফেলেছে। এবং গ আর ঘর যদি আনসার করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই গল্পটা ভালো করে পড়া থাকতে হবে এবং তোমাকে অবশ্যই বুঝতে হবে যে উদ্দীপকে কি দেওয়া আছে। আশা করি যে 1 নাম্বার প্রশ্নটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে বুঝে শিখতে পারে, বুঝে শিখতে হবে অবশ্যই, মুখস্থ করলে হবে না। কারণটা হচ্ছে সৃজনশীল কখনো মুখস্থর বিষয় না। তো আশা করতে পারি যে 1 নং প্রশ্ন থেকে যদি বা যে প্রবাস বন্ধু গল্প থেকে যদি তোমাদের পরীক্ষাতে এবার সৃজনশীল আসে, ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে অনায়াসে আনসার করতে পারবা। আচ্ছা, তো তারপরে দেখো যে 2 নাম্বার যে আমরা সৃজনশীলটা দেখতে পারতেছে যে বিয়ের প্রায় 3 মাস পর, ঠিক আছে, আনিস বড় বোন সাদিয়াকে স্বামীর বাড়ি দেখতে যায়। ঠিক আছে? দুপুরবেলা পরিবারের সাথে খাবার খাওয়ার সময় আনিস তার বোনের গায়ে কিছু লাল দাগ দেখতে পায়। এসব কিসের দাগ তা জানতে চাইলে সাদিয়া আনিসকে কোনো জবাব না দিয়ে কাপড় দিয়ে সেগুলো ঢেকে দেয়। পরে তার সমবয়সী সাদিয়ার আহ, দেবর ফাহিম জানায়, ভাবি আমাদের সংসারে সকলকে আপন করে নিয়ে দিনরাত সকল কাজ করেন, কিন্তু কোথাও একটু ভুল হলে আমার মা ভাবিকে নির্দয়ভাবে মারপিট করে। সে একটু বড় হলে তার প্রিয় ভাবির গায়ে আর কেউ হাত তুলতে পারবে না বলেও আনিসকে আশ্বাস দেয়। পরে আনিস ও ফাহিম দুজন সাদিয়ার কুলে উঠে বসলে সে তাদের পরম স্নেহে আগলে ধরে রাখে। অর্থাৎ আমরা যে বিষয়টা এখানে বুঝতে পারতেছি, ঠিক আছে? এখন আমরা এটা মানে যে উদ্দীপকটা পড়েছে, এখন যদি আমরা প্রশ্নটা দেখি, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু বা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা কোন গল্প থেকে এসেছে। যেমন ক নাম্বার, মমতাদি গল্পে বাড়িতে এক গাদা রসগোল্লা আর সন্দেশ কে এনেছিল। ঠিক আছে? তো দেখো, আমরা অলরেডি বুঝতে পেরেছি এটা মমতাদি গল্প থেকে এটা এসেছে, কারণ মমতাদি গল্পটা যারা ভালো করে পড়েছো তারা তোমরা বুঝতে পারতেছো আসলে এখানে কি ঘটেছে। খ নাম্বার দেখো, কৃতজ্ঞতা দুচোখ সজল হয়ে উঠল কেন, বুঝিয়ে লিখো। গ নাম্বার, ফাহিমের সাথে মমতাদি গল্পের কোন চরিত্রে মিল রয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ
এই ফাহিমের সাথে মমতাদি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? এটা সবাই জানো, ফাহিমের সাথে মমতাদি গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? আমরা সবাই জানি এটা, যারা ভালো করে পড়ছি, লেখকের মিল রয়েছে আর কি। তো তারপরে দেখো ঘ নাম্বার, সাদিয়া ও মমতাদি চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করা, অর্থাৎ এটা কি সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য, এটা বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। তো আশা করি যে মমতাদি গল্প থেকে যদি আসে, এই সৃজনশীলটা যে স্টুডেন্ট এখন ভালো করে ভাষা শিখতে পারবে ইনশাল্লাহ, সে পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পাবে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার যে তোমরা এখানে উদ্দীপকটা দেখতে পারতেছ, উদ্দীপকটা বলে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা অবশ্যই উদ্দীপকটা একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? যেমন দেখো ক নাম্বার, গল্প কথকের সাথে তপুর শেষ দেখা হয়েছিল কোথায়? খ নাম্বার, তপু ফিরে আসায় সবাই, ঠিক আছে, উদ্বিগ্ন হয়ে পড়েছিল। গ নাম্বার, উদ্দীপকে আজাদের সাথে 21-এর গল্প রচনার কোন চরিত্রটি সাদৃশ্য ব্যাখ্যা কর। ঘ নাম্বার, যুগে যুগে আজাদ, তপু, রাহাত গল্প কথক এরা এক কাতারে দাঁড়িয়ে যায় কেন? উদ্দীপক ও 21-এর গল্প রচনার আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে 3 নংটা আমরা যেটা বুঝতে পারলাম যে 21-এর গল্প থেকে এসেছে গল্প। তো 21-এর গল্প যে ভালো করে পড়ছো, তো তোমাদের কাছে কিন্তু উদ্দীপকটা দেখা মাত্রই তোমার কাছে মনে হয়ে যাবে যে এটা আসলে কোন গল্পের সাথে মিল রয়েছে, কারণ উদ্দীপকগুলো সবসময় গল্পের সাথে মিল থাকে, এই উদ্দীপকগুলোই তোমার পরীক্ষাতে থাকবে। আচ্ছা, তারপরে দেখো 4 নং, 1971 সাল, সারা দেশে যুদ্ধের দামামা বাজছে। তো আমি আর উদ্দীপকটা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। যেমন ক নাম্বার, স্বৈরাচারী শাসকের সময়ে বছরের পর বছর মানুষ কি লুট হতে দেখেছে? খ নাম্বার, স্বৈরাচারী সরকারের এই দেশ সময়ে এই দেশের মানুষ ভয়াবহ সম্মান ও অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল কেন? বুঝিয়ে লিখো। গ নাম্বার, উদ্দীপকের সাথে আমাদের নতুন গৌরব গাথা রচনার কোন দিক থেকে মিল রয়েছে ব্যাখ্যা করো। ঘ নাম্বার, উদ্দীপকটি আমাদের নতুন গৌরব গাথা রচনায় মূল ভাবকে সম্পূর্ণ তুলে ধরে কি? বিচার করো। অর্থাৎ আমরা যে 4 নাম্বারটা দেখতে পারতেছি, এখানে লক্ষ্য করলে আমরা একটা উদ্দীপক দেখলাম। তো উদ্দীপকটা পড়ার পরে আমরা যেটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে মূলত আমাদের যে বাংলা প্রথম পত্র বইটা আছে, এই বইয়ের নতুন একটা গল্প অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা। অর্থাৎ এটি 2024 সালে, ঠিক আছে, আওয়ামী লীগ সরকার পতনের পরে এই গল্পটিকে তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত করা হয়। তো অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু, ঠিক আছে, এটা একটা বর্তমানে সমসাময়িক ব্যাপার। তো আমি বলবো এই গল্পটা একটু ভালো করে পড়ে নিবা, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদের সাথে 5 নং প্রশ্নে সরাসরি চলে যাচ্ছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা যদি কোনো জায়গায় প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ সবকিছু জানিয়ে দিব বা বুঝিয়ে দিব। তো তারপরে দেখো 5 নাম্বার, কবিতাংশ। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল কিন্তু গদ্যাংশ, অর্থাৎ গল্প থেকে, এবং এখন আমরা আলোচনা করতেছি কবিতা অংশ বা পদ্য অংশ থেকে। তো এখানে একটা উদ্দীপক দেখতে পারতেছ, তো উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। যেমন ক নাম্বার এসেছে, কবি ফররুখ আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কি ছিল? খ নাম্বার, বৃষ্টিকে বহু প্রতীক্ষিত বলা হয়েছে কেন? গ নাম্বার, বেদ বনের আড়ালে ডাহুকে ডাকে, ঠিক আছে, ডাকে না এমন দিনে কেহ আমাকে। উদ্দীপক এই বক্তব্যের সাথে বৃষ্টি কবিতার সাদৃশ্যে তুলে ধরো। এবং দেখো ঘ নাম্বার, উদ্দীপকের সাথে বৃষ্টি কবিতার ভাবগত মিল থাকলেও গঠনগত মিল নেই, তোমার মতামত সপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ এখানে মূলত যে বৃষ্টি কবিতা থেকে এইটা এসেছে। তো যারা ভালো করে অলরেডি বৃষ্টি কবিতাটা পড়ছো, তোমার কাছে এটা একদম ক্লিয়ার হয়েছে। আর আমি বলবো যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল আমার মনে হচ্ছে। তো এটা যদি ভালো করে বাজাই বুঝে সলভ করতে পারো, তোমাদের গ্যারেন্টি আমি দিলাম, বৃষ্টি কবিতা থেকে যদি তোমাদের পরীক্ষাতে সৃজনশীল আসে, সেক্ষেত্রে তুমি সবার থেকে আগে ইনশাল্লাহ সৃজনশীলটা পরীক্ষায় আনসার করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার, নবম শ্রেণীর এক ছাত্র, ঠিক আছে, রহমানকে চিনতে না পেরে ঢুকতে দেয় না মাদ্রাসায় নতুন গেটম্যান। তো এই উদ্দীপকটা সবটা পড়ে নেবা, আমি আর বলতে চাচ্ছি না, যেহেতু সময়ের একটা ব্যাপার রয়েছে, অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি শুধু যাতে তোমরা বুঝতে পারো কোন প্রশ্নটা কিভাবে শিখতে হবে বা কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো উদ্দীপকটা অবশ্যই তোমরা পড়ে নেবা। ক নাম্বার দেখো, আমি কোনো আগন্তুক নই, কবিতার উল্লেখিত ক্লান্ত বিকেলের কারা কবিকে চেনে বলা হয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি কোনো আগন্তুক নই, এটা লিখেছে হচ্ছে আহসান হাবিব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কবিতা তোমাদের পরীক্ষার জন্য। এটা শুধু যে প্রি টেস্ট সেটা না, সেটা তোমাদের একদম টেস্ট পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি কোনো আগন্তুক নই, এখান থেকে পরীক্ষার সম্ভাবনা আছে প্রশ্নে।
যেমন খ নাম্বার, আমি চিনি, আমি তার চিরচেনা স্বজন একজন, ঠিক আছে। তো পঙ্ক্তিতে কার কথা বলা হয়েছে তার সম্পর্কে যা জানো লিখো। তো এটা আশা করি বুঝতে পেরেছ। গ আর ঘটাও তোমরা এই উদ্দীপকের সাথে মিলিয়ে আমি কোনো আগন্তুক নই কবিতা থেকে খুব ভালো করে বুঝে শিখে নিবা। ইনশাল্লাহ এটা যদি শিখতে পারো সেক্ষেত্রে আমি আশাবাদী যে তোমাদের শুধু প্রি টেস্ট না, টেস্ট এবং বোর্ড পরীক্ষা 2027 সালেও কাজে লাগবে। আচ্ছা, তারপরে দেখো 7 নাম্বার, অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা, ছোট আছে উদ্দীপকটা, খুব একটা বেশি বড় না। যেমন ক নাম্বার আছে, কার স্মৃতির সিঁদুর মুছে গেল, ঠিক আছে, কার স্মৃতির সিঁদুর মুছে গেল। তারপরে দেখো খ নাম্বার, জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন। ঘ নাম্বার, উদ্দীপকের যে ভাবটি তো তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা কবিতায় পাওয়া যায় না, যায় তা ব্যাখ্যা করো। ঘ নাম্বার, তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলো একটি মাত্র দিক উদ্দীপকে ফুটে উঠেছে, মন্তব্যটি যথার্থ বিশ্লেষণ কর। অর্থাৎ 7 নাম্বার যেটা দেখতে পারতেছ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কবিতা, তোমাকে পাওয়ার জন্য সেই স্বাধীনতা, খুবই একটি জনপ্রিয় একটি কবিতা। তো এই কবিতাটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে, প্রি টেস্ট এবং কি টেস্ট এবং কি বোর্ড পরীক্ষায়। তো এটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। এবং দেখো তারপরে আমরা সরাসরি চলে যাচ্ছে হচ্ছে 8 নং প্রশ্নে, বেতন দিয়াছ চুপ করো যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়া কুলি দিয়ে তুই কত কোর পেলি বল। তো উদ্দীপকটা সবটা পড়ে নিবা, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। যেমন ক নাম্বার, যারা লোক ঠকে প্রাসাদ গড়ে বাতাস তাদের কি করতে পারে না। খ নাম্বার, বসে কবিতায় বৈশাখী বাতাস কেমন ব্যাখ্যা করো। তো আমরা অলরেডি তোমাদের সাথে যে 8 নাম্বার সৃজনশীলটা নিয়ে আলোচনা করেছি, এটা মূলত বসেক কবিতা থেকে এসেছে। আর উপরে দেখতে পাচ্ছ, বেতন দিয়েছ চুপ কর যত মিথ্যাবাদীর দল, এটা উদ্দীপকটা যেটা আছে এটা মূলত কাজী নজরুল ইসলামের একটা কুলি মজুর থেকে একটা মানে উদ্ধৃতি নেওয়া হয়েছে এখানে। তো আমি আশা করতে পারি তোমাদের পরীক্ষাতে টোটাল শর্ত থাকবে যে টোটাল 5টি প্রশ্নের আনসার করতে হয়, ঠিক আছে। সৃজনশীল টোটাল তোমাদেরকে 5টি প্রশ্নের আনসার করতে হবে এবং 9 নং প্রশ্নটার আনসার করতে হবে। তার মানে কি, লিখিত টোটাল তোমাকে 6টা আনসার করতে হবে। 6টা বলতে যে আমরা জানি যে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সহজ হিসাব হচ্ছে তোমার যে কোনো 5টা সৃজনশীল তুমি করবা সহজ হিসাব, এবং তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাতে টোটাল 15টা দেওয়া থাকবে। যেমন ক থেকে এখানে মূর্ধন্য পর্যন্ত টোটাল 15টা আছে, সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষাতে আনসার করতে হবে 10টা, সেক্ষেত্রে তুমি কিন্তু 20টা নাম্বার পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2 গুণ 10, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কিন্তু 2 নাম্বার করে পাচ্ছ। যেমন আমি এগুলো একটু বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যেমন ক নাম্বার, কাবুলের হাওয়া তো হাওয়া নয়, ঠিক আছে, আতশবাজির হুঙ্কা কেন এ কথা বলা হয়েছে বুঝিয়ে লেখ। খ নাম্বার, অল্প সুখে কাতর অধিক সুখে পাথর, লেখক কেন এই কথা বলেছেন বুঝিয়ে লেখ। গ, শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই, বক্তব্য করো, ব্যাখ্যা করো, সরি। তারপরে দেখো ঘ নাম্বার, তার দুচোখ দিয়ে দুফুটো দুর্ভূত রহস্য টপ টপ করে ঝরে পড়লো কেন। উম নাম্বার, 21-এর গল্প নামক ছোট গল্প রাহাত মুখ বাঁকালো কেন ব্যাখ্যা করো। চ নাম্বার, এককালে মিলিটারিরা যাবার শখ ছিল ওর, কার মিলিটারিতে যাওয়ার শখ ছিল ব্যাখ্যা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 6 নাম্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে দেওয়ার পর আন্দোলন গতি হারায়নি কেন ব্যাখ্যা করো, বর্গীয় জ। তারপরে দেখো বর্গীয় জ নাম্বার, যে গণ অভ্যুত্থানের শুরুতে মানুষ স্বৈরাচারী সরকারের পতনের চরম সাফল্য হিসেবে ভাবেনি কেন ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপরে দেখো যে ঝ নাম্বার, বৃষ্টি কবিতায় বিষণ্ণ মেদুর বলতে কি বোঝানো হয়েছে। ইয় নাম্বার, বিদ্যুৎ রূপসী পরি বলতে কি বুঝিয়েছেন। ট নাম্বার, কবি আগন্তুক নই কেন বুঝিয়ে লেখ। ঠ নাম্বার, আমার শরীর লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস ব্যাখ্যা করো। ড নাম্বার, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো কেন ব্যাখ্যা করো। ড নাম্বার, তুমি আসবে বলে ছাই হলো গ্রাম পর গ্রাম চরণটি ব্যাখ্যা করো। সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্ন, মূর্ধন্য বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায় কেন ব্যাখ্যা করো। অর্থাৎ আমি তোমাদের সাথে আজকে আলোচনা করেছি টোটাল বাংলা ফার্স্ট পেপারের একদম A to Z, অর্থাৎ লিখিত A to Z একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি এতটুকু তোমাদেরকে বলে রাখি, হতে পারে অনেক প্রতিষ্ঠানে এই প্রশ্ন থেকে তোমরা সরাসরি কমন পাবা,
আর যারা তোমরা কমন নাও পাবা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই প্রশ্নটা যে স্টুডেন্ট ভালো করে শিখে যেতে পারবে বুঝে এই সৃজনশীলের যে গল্পগুলো থেকে এসেছে এই গল্পগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে শিখে যেতে পারে আমি তাদেরকে 100% গ্যারেন্টি দিতে পারি সে অবশ্যই লিখিত 70 নাম্বার কমন পাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্থতা কামনা করে প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে আমার ইউটিউব চ্যানেল পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।